প্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই ভালো আছো। আজ আমরা তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা এই অধ্যায় নিয়ে আলোচনা করব। একেবারে শুরুতেই দেখো হৃৎপিণ্ডের একটি চিত্র দেওয়া আছে, তার নিচে হৃৎপিণ্ড সম্পর্কে সংক্ষিপ্ত একটু আলোচনা আছে। মানুষ ও অন্যান্য উচ্চ শ্রেণীর প্রাণীদের দেহে যেসব তন্ত্র আছে তার মধ্যে রক্ত সংবহন তন্ত্র উল্লেখযোগ্য। আমরা জানি যে আমাদের দেহে অর্থাৎ প্রত্যেকটা মানুষের দেহে বেশ কিছু গুরুত্বপূর্ণ তন্ত্র থাকে, যেমন পরিপাকতন্ত্র, রেচনতন্ত্র। ঠিক একই রকম রক্ত সংবহন তন্ত্র একটি গুরুত্বপূর্ণ তন্ত্র, কারণ এই তন্ত্রের মাধ্যমে দেহের যাবতীয় বিপাকীয় কাজের রসদ সারা শরীরে প্রবাহিত হয়। রক্ত সংবহন তন্ত্র গঠিত হয়েছে রক্ত, হৃৎপিণ্ড ও রক্তবাহিকা নিয়ে। হৃৎপিণ্ড হচ্ছে হৃৎপেশি দিয়ে তৈরি ত্রিকোণাকার ফাঁপা প্রকোষ্ঠযুক্ত পাম্পের মতো একটি অঙ্গ। এর সংকুচন এবং প্রসারণের ফলে সারা দেহে রক্ত সরবরাহিত হয়। আকার, আকৃতি ও কাজের ভিত্তিতে রক্তবাহিকা তিন রকম: ধমনী, শিরা ও কৈশিক জালিকা। রক্তকে রক্তবাহিকার ভেতর দিয়ে সঞ্চালনের জন্য হৃৎপিণ্ড মানব ও অন্যান্য সকল প্রাণীদেহে পাম্পের মতো কাজ করে। ধমনী দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে বাহিত হয়। সাধারণত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে ফিরে আসে। ধমনী ও শিরার সংযোগস্থল জালিকাকারে বিন্যস্ত হয়ে কৈশিক জালিকা গঠন করে। আমরা এই অধ্যায়ে রক্ত এবং রক্ত সঞ্চালনের যাবতীয় বিষয় সম্বন্ধে জানতে পারব। তাহলে আমরা ইতিমধ্যে বুঝতে পারলাম যে হৃৎপিণ্ড সাধারণত একটি পাম্প অঙ্গ হিসাবে মানব দেহে বা বিভিন্ন প্রাণীর দেহে কাজ করে। এই হৃৎপিণ্ড পাম্প করে বলেই সারা দেহে রক্তগুলো সঞ্চালিত হয়। রক্ত সঞ্চালিত হয়ে থাকে তিনটি বিশেষ ধরনের রক্তবাহিকার মাধ্যমে। এগুলো হলো ধমনী, শিরা এবং কৈশিক জালিকা। সাধারণত ধমনী অক্সিজেনযুক্ত রক্ত বহন করে, শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, আর কৈশিক জালিকা হলো একেবারে সূক্ষ্ম কিছু অসংখ্য রক্ত জালিকা। একদিকে এগুলো ধমনীর সাথে, অপরদিকে শিরার সাথে যুক্ত হয়েছে। এই অধ্যায় থেকে আমরা অনেকগুলো বিষয় জানতে পারবো, তো একটি একটি করে আমরা শিখব। প্রথমে হচ্ছে রক্ত। প্রাণীদেহের রক্ত এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ আন্তঃকোষীয় লবণাক্ত এবং খানিকটা ক্ষারধর্মী তরল যোজক টিস্যু। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে, যেটি মানুষের দেহের মোট ওজনের প্রায় 8 ভাগ। মানুষ এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের রক্ত লাল রঙের। রক্তের রসে লাল রঙের হিমোগ্লোবিন নামে লৌহ ঘটিত প্রোটিন জাতীয় পদার্থ থাকায় রক্তের রং লাল। হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে অক্সিজেন পরিবহন করে। কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে ফুসফুসে পরিবাহিত হয়, তবে কার্বন ডাইঅক্সাইডের সিংহভাগ বাইকার্বনেট আয়ন হিসেবে রক্ত দ্বারা ফুসফুসে পরিবাহিত হয়। আমরা যেহেতু নিয়মিত প্রশ্বাস এবং নিঃশ্বাসের ফলে পরিবেশের সাথে গ্যাসীয় বিনিময় করে থাকি, আর এই গ্যাসীয় বিনিময়ের মাধ্যমে আমরা যে অক্সিজেন গ্রহণ করি সেই অক্সিজেনগুলো যায় আমাদের ফুসফুসে। সেই ফুসফুস থেকেই পরবর্তীতে কৈশিক জালিকার মাধ্যমে অক্সিজেন রক্তের যে অক্সিহিমোগ্লোবিন সেখানে যুক্ত হয়, অর্থাৎ হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়। হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন গঠন করে। এই অক্সিহিমোগ্লোবিন নামক যে একটি যৌগ,
এই যৌগটি তখন রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে দেহের বিভিন্ন অংশে চলে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের দেহের রক্তের কিছু ভূমিকা সম্পর্কে। রক্ত কি, যদি এরকম প্রশ্ন আসে তাহলে আমাদের ঠিক প্রথম যে লাইনটা এটা লিখলেই হবে। এরপরে এখান থেকে কিছু এমসিকিউ প্রশ্ন আসতে পারে বা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, যেমন মানুষের দেহে কি পরিমাণ রক্ত থাকে, এরপরে মানুষের দেহের ওজনের তুলনায় রক্তের পরিমাণ কত ভাগ, এই ধরনের প্রশ্নগুলো এখান থেকে হয়। তাই এই রক্তের যে ভূমিকা এটি খুব ভালো করে পড়বে। তারপর হচ্ছে রক্তের উপাদান ও এদের কাজ। রক্তের প্রধান উপাদানগুলো হলো রক্তরস বা প্লাজমা এবং রক্তকণিকা। সমগ্র রক্তের 55% রক্তরস এবং বাকি 45% রক্তকণিকা। রক্তরসকে আলাদা করলে যেটি হলুদ বর্ণের দেখায় এবং রক্তকণিকাগুলো এই রক্তরসে ভাসমান থাকে। মানুষের রক্তের বিভিন্ন উপাদান, একটি চিত্র দেওয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি লোহিত রক্তকণিকা, এটা অবশ্যই লাল বর্ণের যেগুলো সেগুলো হচ্ছে লোহিত রক্তকণিকা, কারণ এখানে যুক্ত থাকে হচ্ছে আয়রন। এবং এরপর হচ্ছে রক্তরস সাধারণত হলুদ বর্ণের যে অংশগুলো থাকে সেগুলো হলো রক্তরস, আর রক্তরসের মধ্যে ভাসমান অবস্থায় থাকে বিভিন্ন কণিকাগুলো সাধারণত 3 ধরনের হয়ে থাকে: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। তবে রক্তে সবথেকে বেশি পরিমাণে থাকে হচ্ছে লোহিত রক্তকণিকা, লাল রঙের, এই জন্য রক্তের রঙও হচ্ছে লাল। রক্তরস বা প্লাজমা। রক্তের তরল অংশকে প্লাজমা বলে। রক্তরসের প্রায় 90% পানি, বাকি 10% দ্রবীভূত অবস্থায় থাকে বিভিন্ন রকমের জৈব এবং অজৈব পদার্থ। অজৈব পদার্থগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খনিজ পদার্থের আয়ন, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, আয়োডিন এবং অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন জাতীয় গ্যাসীয় পদার্থ। জৈব পদার্থগুলো হলো খাদ্য সারের মধ্যে রয়েছে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, স্নেহ পদার্থ, ভিটামিন ইত্যাদি। রেচন পদার্থ এগুলো হলো ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন ইত্যাদি। প্রোটিন, ফাইব্রিনোজেন, গ্লোবিউলিন, অ্যালবুমিন, প্রোথ্রম্বিন। প্রতিরক্ষামূলক দ্রব্যাদি, অ্যান্টিটক্সিন, অ্যাগ্লুটিনিন ইত্যাদি। অন্তঃক্ষরা গ্রন্থির নিঃসৃত বিভিন্ন হরমোন, কোলেস্টেরল, লেসিথিন, বিলিরুবিন ইত্যাদি নানা ধরনের যৌগ। তাহলে আমরা শুরুতে দেখলাম হচ্ছে রক্তের প্রধান উপাদান হচ্ছে 2টি। প্রথমে ছিল রক্তরস, এরপর হচ্ছে রক্তকণিকা। এই রক্তরস বা প্লাজমা এটা হচ্ছে রক্তের 55%, মানে সব থেকে বেশি হচ্ছে রক্তরস। এই রক্তরস আবার কি নিয়ে তৈরি বা গঠিত এইগুলো এখানে বর্ণনা করা হয়েছে। রক্তরসের মধ্যে 90% কিন্তু পানি, আর বাকি যে 10%, এই 10% থাকে হচ্ছে বিভিন্ন ধরনের জৈব এবং অজৈব পদার্থ। জৈব পদার্থগুলো কি এবং অজৈব পদার্থগুলো কি এগুলো কিন্তু জানতে হবে। ইতিমধ্যে আমি বললাম এবং বইয়ে যেগুলো আছে এগুলো জানলেই চলবে। অজৈব পদার্থ এবং জৈব পদার্থগুলো পরীক্ষায় কিন্তু আসে পড়ে যে রক্তরসের অজৈব উপাদান কোনটি বা রক্তরসের জৈব উপাদান কোনটি, এক্ষেত্রে আমাদের এই প্রত্যেকটা উপাদানই জানতে হবে। তাই রক্তরস বা প্লাজমা এই টপিকটা খুব ভালো করে পড়তে হবে। এরপর হলো রক্তরসের কাজ। রক্তকণিকা সহ রক্তরসে দ্রবীভূত খাদ্য সার দেহের বিভিন্ন অংশে বাহিত করা।
অর্থাৎ রক্তরসে যেহেতু রক্তকণিকাগুলো ভাসমান অবস্থায় থাকে, তাই রক্তকণিকাগুলোকে মূলত বহন করে নিয়ে যায় এই রক্তরস। একই সাথে বিভিন্ন প্রকার যে খাদ্য সার এগুলোকে বহন করে নিয়ে যায়। টিস্যু থেকে বর্জ্য পদার্থ নির্গত করে সেগুলো রেচনের জন্য বৃক্কে পরিবহন করা। আমরা জানি হচ্ছে যে বৃক্ক বা কিডনির মাধ্যমে দেহ থেকে বিভিন্ন প্রকার ক্ষতিকারক বর্জ্য পদার্থগুলো নিঃসৃত হয়, আর এই রক্তরস এই বর্জ্যগুলোকে সেই বৃক্কে বহন করে নিয়ে যায়। শ্বসনের ফলে কোষের সৃষ্ট কার্বন ডাইঅক্সাইডকে বাইকার্বনেট হিসেবে ফুসফুসে পরিবহন করা। আমাদের দেহের প্রত্যেকটা কোষে আমরা জানি যে শ্বসন প্রক্রিয়া সংগঠিত হয়ে থাকে। এখন এই শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এই কার্বন ডাইঅক্সাইড আবার দেহের জন্য ক্ষতিকর, তাই এই কার্বন ডাইঅক্সাইডকে রক্তরস মূলত কার্বন ডাইঅক্সাইডকে বাইকার্বনেট রূপে ফুসফুসে বহন করে নিয়ে আসে। পরবর্তীতে ফুসফুস থেকে এই কার্বন ডাইঅক্সাইড পরিবেশে ফিরে যায়। রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদানগুলো পরিবহন করা। রক্ত কোথাও যদি কেটে যায় তাহলে আমরা দেখতে পাই যে কিছুক্ষণ পর সেখানে জমাট বাঁধে। এই জমাট বাঁধার জন্য বেশ কিছু প্রোটিনের প্রয়োজন পড়ে বা এনজাইমের প্রয়োজন পড়ে। এই প্রোটিন বা এনজাইমগুলোকেই এই রক্তরস পরিবহন করে নিয়ে আসে। হরমোন, এনজাইম, লিপিড প্রভৃতি দেহের বিভিন্ন অংশে বহন করা। রক্তের অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করা। তাহলে রক্তরসের যে কাজগুলো আমরা দেখলাম এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ, তাই এই রক্তরসের কাজগুলো খুব সুন্দর করে শিখতে হবে। এখান থেকে না বোঝার মতো তেমন কিছু আমি দেখলাম না, সবগুলি কিন্তু ব্যাখ্যা করলাম। তবে হ্যাঁ, যেমন রক্তে অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করা। রক্তের একটা নির্দিষ্ট পিএইচ রয়েছে আমরা জানি, যেমন এটি হচ্ছে 7.4 বা এর আশেপাশে থাকে। তো এই যেখানে একটি ভারসাম্য এটা রক্ষা করে হচ্ছে এই রক্তরস। এরপর দেহের যে বিভিন্ন হরমোন, এনজাইম, লিপিড এগুলো বিভিন্ন অঞ্চলে পরিবহন করে হয় এই রক্তের মাধ্যমে। কারণ আমরা জানি হরমোন এগুলো একটি বিশেষ অঞ্চলে উৎপন্ন হয়। এগুলো উৎপন্ন হওয়ার পর বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থিতে এগুলো উৎপন্ন হয় এবং সেখান থেকে রক্তের মাধ্যমে এগুলো বাহিত হয়ে দেহের বিভিন্ন অংশে তার কার্যক্রম সম্পন্ন করে। একই রকমভাবে এনজাইম এগুলো এই রক্তরসের মাধ্যমে বাহিত হয়ে দেহের বিভিন্ন অংশে তার কার্যক্রম সম্পন্ন করে। এগুলো হচ্ছে রক্তরসের কাজ। এরপর হলো সিরাম। রক্ত থেকে রক্তকণিকা এবং রক্ত জমাট বাঁধার জন্য যে প্রয়োজনীয় প্রোটিন আছে সেটাকে সরিয়ে নেওয়ার পর যে তরলটি রয়ে যায় তাকে সিরাম বলে। অন্যভাবে বলা যায়, রক্ত জমাট বাঁধার পর যে হালকা হলুদ রঙের স্বচ্ছ রস পাওয়া যায় তাকে সিরাম বলে। রক্তরস বা প্লাজমা এবং সিরামের মধ্যে পার্থক্য হলো রক্তরসে রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় প্রোটিন থাকে, সিরামে সেটি থাকে না। তাহলে খুব সুন্দরভাবে কিন্তু সিরাম সম্পর্কে এখানে বর্ণনা করেই দেওয়া আছে, অতিরিক্ত আমার তেমন কিছু বলার প্রয়োজন নেই। অর্থাৎ রক্তরস থেকে শুধুমাত্র রক্ত জমাট বাঁধার জন্য যে প্রয়োজনীয় উপাদান, বিশেষ করে যে প্রোটিনটা থাকে, সেই প্রোটিনটাকে যদি আমরা সরিয়ে নেই তাহলে যে অংশটা পাবো সেটি হচ্ছে সিরাম। এরপর হচ্ছে রক্তকণিকা। রক্তরসের মধ্যে ছড়ানো বিভিন্ন রকমের কোষকে রক্তকণিকা বলে। রক্তকণিকাগুলো প্রধানত 3 রকমের, যথা লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট, শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট এবং অনুচক্রিকা বা থ্রম্বোসাইট। এই টার্মগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় অনেক সময় লোহিত রক্তকণিকা না এসে আসতে পারে এরিথ্রোসাইট কি বা এরিথ্রোসাইটের কাজ উল্লেখ করো। এক্ষেত্রে কিন্তু আমাদের জানতে হবে যে এরিথ্রোসাইট বা লিউকোসাইট বা থ্রম্বোসাইট এগুলো কোন কণিকাকে বলা হয়। লোহিত রক্তকণিকা, তো 3 ধরনের কণিকার মাধ্যমে লোহিত রক্তকণিকা হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো এটি সম্পর্কে আমরা প্রথমে জানবো এবং এটি সবসময়
সবার আগেই দেওয়া থাকে। মানবদেহের পরিণত লোহিত রক্তকণিকা দ্বি অবতল এবং চাকতি আকৃতির। এতে হিমোগ্লোবিন নামে রঞ্জক পদার্থ থাকার কারণে দেখতে লাল বর্ণের হয়। এজন্য এদেরকে রেড ব্লাড সেল বা আরবিসি বলে। অন্যভাবে বলা যায়, লোহিত কণিকা প্রকৃতপক্ষে হিমোগ্লোবিন ভর্তি চ্যাপ্টা আকৃতির ভাসমান ব্যাগ। এর কারণে লোহিত কণিকা অধিক পরিমাণে অক্সিজেন পরিবহন করতে পারে। লোহিত কণিকাগুলোর বিভাজন হয় না। এই কণিকাগুলো সর্বক্ষণই অস্থিমজ্জার ভিতরে উৎপন্ন হতে থাকে এবং উৎপন্ন হওয়ার পর রক্ত রসে চলে আসে। মানুষের লোহিত কণিকার আয়ু প্রায় 4 মাস অর্থাৎ 120 দিন। স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্তকণিকাগুলো উৎপন্ন হওয়ার পর রক্ত রসে আসার পূর্বে নিউক্লিয়াসবিহীন হয়ে যায়। অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে এরকম ঘটে না, অর্থাৎ এদের লোহিত কণিকাগুলো নিউক্লিয়াস থাকে। লোহিত কণিকা প্লীহাতে সঞ্চিত থাকে এবং তাৎক্ষণিক প্রয়োজনে প্লীহা থেকে লোহিত কণিকা রক্তরসে সরবরাহ হয়। বিভিন্ন বয়সের মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে গড়ে লোহিত কণিকার সংখ্যা ভিন্ন। যেমন ভ্রূণ দেহে 80 থেকে 90 লাখ, শিশুর দেহে 60 থেকে 70 লাখ, পূর্ণবয়স্ক পুরুষ দেহে 4.5 থেকে 5.5 লাখ এবং পূর্ণবয়স্ক নারীর দেহে 4 থেকে 5 লাখ। পাশে যে চিত্রটি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকা হচ্ছে দ্বি অবতল। দ্বি অবতল বলতে অবতল লেন্স থেকে বোঝানো হচ্ছে যে দেখতে অনেকটা দ্বি অবতল, অর্থাৎ দুই পাশেই অবতল লেন্সের মতো এবং চাকতি আকৃতির। লোহিত রক্তকণিকাতে যেহেতু ওই হিমোগ্লোবিনের পরিমাণ অনেক বেশি পরিমাণে থাকে, এজন্য এই লোহিত রক্তকণিকা লাল বর্ণের হয়ে থাকে, আর এজন্য এর নাম হয়েছে আরবিসি বা রেড ব্লাড সেল। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো লোহিত রক্তকণিকার গড় আয়ু। গড় আয়ু হচ্ছে 120 দিন। এজন্য যারা আমরা রক্ত দান করি বিভিন্ন প্রয়োজনে 120 দিন পর পর রক্ত দেওয়া যায়, অর্থাৎ 120 দিন পর এই লোহিত রক্তকণিকাগুলো সাধারণ নিয়মেই এগুলো আর বেঁচে থাকতে পারে না। এজন্য 120 দিন পর পর রক্ত দান করলে দেহের তেমন কোনো ক্ষতি হয় না। আর লোহিত রক্তকণিকাগুলোতে কোনো নিউক্লিয়াস থাকে না। আমরা জানি যে কোষের প্রাণকেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস, কিন্তু লোহিত রক্তকণিকাই হলো এক বিশেষ ধরনের কণিকা যে এদের কোনো নিউক্লিয়াস থাকে না। যেহেতু নিউক্লিয়াস থাকে না, তাই এই কণিকাগুলো বিভাজিত হয় না, এদের কোনো বিভাজন হয় না। এগুলো তৈরি হয় হচ্ছে অস্থিমজ্জায়। অস্থিমজ্জা থেকে এগুলো তৈরি হতে থাকে এবং এগুলো দেহের প্রয়োজনে যতটুকু প্রয়োজন ঠিক সেই পরিমাণ অস্থিমজ্জা থেকেই লোহিত রক্তকণিকাগুলো উৎপন্ন হয়ে থাকে এবং পরবর্তীতে এই প্লীহাতে এগুলো সঞ্চিত থাকে এবং যখন প্রয়োজন হয় প্লীহা হতে এই লোহিত রক্তকণিকাগুলো রক্তরসের মাধ্যমে বাহিত হয়ে দেহের সকল অঙ্গে চলে যায়। আর লোহিত রক্তকণিকার পরিমাণ, এগুলো কি পরিমাণ থাকে এটা সম্পর্কে একটি সংক্ষিপ্ত তথ্য এখানে দেওয়া হয়েছে। যেমন ভ্রূণে সবথেকে বেশি থাকে, তারপর শিশু দেহে এবং পূর্ণবয়স্ক দেহে একটা নির্দিষ্ট সংখ্যায় থাকে। তাই লোহিত রক্তকণিকা সম্পর্কে এই তথ্যগুলো খুব ভালো করে তোমরা জেনে রাখবে। এবার দেখো লোহিত রক্তকণিকার কাজ। লোহিত রক্তকণিকার প্রধান কাজ হলো দেহের প্রতিটি কোষে অক্সিজেন পরিবহন করা। আমরা জানি যে প্রত্যেকটা কোষেই শ্বসন প্রক্রিয়া সংগঠিত হয়ে থাকে। শ্বসন না ঘটলে কিন্তু আমরা শক্তি পাবো না, আর এই শ্বসন প্রক্রিয়া ঘটার জন্য প্রয়োজন হয় অক্সিজেন, আর সেই অক্সিজেনটাই পরিবহন করে হচ্ছে
লোহিত রক্তকণিকা নিষ্কাশনের জন্য কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইডকে টিস্যু থেকে ফুসফুসে বহন করে, কিছু পরিমাণ, কারণ আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের বেশিরভাগ অংশ পরিবাহিত হয় বাইকার্বনেট রূপে রক্ত রসের মাধ্যমে, আর কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড লোহিত রক্তকণিকার মাধ্যমে পরিবাহিত হয়। হিমোগ্লোবিনের সাহায্যে রক্তের অম্ল ক্ষারের সমতা বজায় রাখার জন্য বাফার হিসেবে কাজ করা। রক্তের যে অম্ল ক্ষারের সমতা সেটা বজায় রাখার জন্য এই লোহিত রক্তকণিকার ভূমিকা রয়েছে। এটি হিমোগ্লোবিনের সাহায্যে করে থাকে। তাহলে আজকে লেকচার আর বড় করব না, আজকে তাহলে এই পর্যন্তই থাকবে। আজকে আমরা যা শিখতে পারলাম রক্ত সম্পর্কে অনেক কিছু শিখলাম। আজকে প্রথমে দেখলাম হৃৎপিণ্ডের সামান্য ভূমিকা সম্পর্কে, রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে অল্প একটু শিখেছি, খুব বেশি এখানে বর্ণনা ছিল না। এরপরে শিখলাম রক্তের ভূমিকা থেকে যে টপিকগুলো আছে, যে বিষয়গুলো, এগুলো খুব ভালো করে শিখবে, এখান থেকে প্রশ্ন হয় সবসময়। এরপরে রক্তের উপাদান, সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে এখান থেকে রক্তের উপাদান, বিভিন্ন রক্তকণিকা, রক্তরস এবং রক্তরস থেকে রক্তরসের বিভিন্ন অংশ, রক্তরসে কোন উপাদানগুলো থাকে, কি কি অজৈব পদার্থ থাকে, কি কি জৈব পদার্থ থাকে, এগুলো। এরপরে শিখতে হবে রক্তরসের কাজ। এরপরে সিরাম কি, এরকম প্রশ্ন হয়, তাই এটাও জানতে হবে। আর বিভিন্ন ধরনের যে রক্তকণিকা সেখান থেকে পড়লাম লোহিত রক্তকণিকা, এটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট রক্তকণিকা, লোহিত রক্তকণিকা। তো এখানে খুব বেশি দেওয়া নাই, অল্প কিছু দেওয়া আছে, যতটুকু আজকে আলোচনা করলাম বইয়ে যতটুকু আছে এটুকু পড়লে আমাদের চলবে। পরবর্তী ক্লাসে আমরা বাকি যে রক্তকণিকাগুলো সেগুলো শিখব। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।